শোনা যাচ্ছে আমার কথা? ওকে, তোমাদের বেশ একটু ব্রেক পড়ে গেল, আর আমি আজকে আমার জয়েন করতেও একটু দেরি হয়ে গেল, সরি অ্যাবাউট ইট। আমাদের অ্যাকচুয়ালি শুরুটা করতে হবে লাস্ট ক্লাসের বেশ কিছু কারেকশনের কথাবার্তা দিয়ে। সো আমরা যদি লাস্ট ক্লাসের পড়ার সাথে একটু মিল রাখতে চাই, তাহলে আমরা ফার্স্ট লাস্ট ক্লাসে ডিরেক্টিভিটি আইসোলেশনের যেই পার্টটা পড়েছিলাম, ওখানেই বইয়ের একটা কারেকশন আছে, সেইটাতে আগে শুরু করব। রাইট, সো আমরা যেইটা দিয়ে শুরু করছি এটা হচ্ছে আমরা লিয়াওয়ের বই থেকে এই পার্টটা শুরু করছি। তোমরা তো দেখতে পাচ্ছ না মনে হয়। আমরা একটু ওই লাস্ট ক্লাসে ডিরেক্টিভিটি আর আইসোলেশন এই জিনিসগুলো ডেফিনেশনের সময়ই একটা অসুবিধা হয়েছিল, বিকজ পোজারের বইয়ে একটা ছোট ভুল ছিল, ওইটাই আমি রিপিট করে যাচ্ছিলাম। এনিওয়ে, আমরা যদি সামনের দিকে আগাই আজকে, তাহলে আমরা লিওয়ের বই ফলো করার চেষ্টা করব। সো এই ভুলটা যেন রিপিট না হয় আর কি। আমরা জাস্ট চিন্তা করে নেই আমাদের ডিরেকশনাল কাপলারটাকে। আমরা বলেছিলাম ডিরেকশনাল কাপলার হচ্ছে একটা 4 পোর্টের নেটওয়ার্ক, তাই না? যে কারণে আমাদের একটা 4x4 এস ম্যাট্রিক্সও তৈরি হয়েছিল। সো আমরা একটু 4 পোর্টের এই নেটওয়ার্কটার স্ট্রাকচারটা আজকে দেখব ফার্স্টে। So let's say I have got 2 holes in the directional coupler for making a 4-port device. Let's say this is my port 1. এই পোর্ট 1 এর মাঝখানে আমি এমন ভাবে ওয়েভগাইডের স্ট্রাকচারটা বানাচ্ছি যেন আমার 2টা হোল ক্রিয়েট হয়ে থাকে। এবং এখানে যদি আমরা একটু দেখি যে এটা যদি আমার পোর্ট 1 হয়ে থাকে, সরি এক মিনিট দাও আমাকে একটু। রাইট, সরি আই এম ব্যাক। সো বাসা থেকে ক্লাস নেওয়া যে কি একটা পেইন, আমার যে ইন ক্যাম্পাস ক্লাস যে কত বেটার ছিল। এনিওয়ে, সো আমি যদি পোর্ট 1 থেকে ইনপুট আসছে চিন্তা করি, পোর্ট 2 ইজ দ্য ডিরেক্ট পোর্ট, যে পোর্টে থ্রু করছে আমার সিগন্যালটা। আরেকটা অপশন হতে পারে যদি এই পোর্ট
4 থেকে যায়। আচ্ছা এখানে একটু মানে ওই নিয়ে ডিরেকশন নিয়ে একটু পোর্ট নাম্বার নিয়ে একটু ডিফারেন্স আছে লিয়াও আর পোজারের বইয়ে। পোজারের বইয়ের জন্য আগের দিন আমরা যখন ইকুয়েশন ডিরাইভ করছিলাম এটাকে পোর্ট 3 এটাকে পোর্ট 4 ধরে করছিলাম, বাট লিয়াওয়ে আবার এইটাই পোর্ট 4। সো যেহেতু আমরা ফাইনালি পোর্ট 4 এই থাকবো, মানে লিয়াওয়ের বইটাই ফলো করছি, সো আমি এটাকে পোর্ট 4 আর এটাকে পোর্ট 3 ধরছি। সো আমার প্রাইমারি ওয়েভ গাইড এইটা এবং আমার সেকেন্ডারি ওয়েভ গাইড হচ্ছে এই পার্টটা। আমরা দেখতে পাচ্ছি যখন আমরা প্রাইমারি ওয়েভ গাইডে ও তোমাদের রেকর্ড তোমরা করছো তো, তাই না? ওকে থ্যাঙ্কস। আচ্ছা সো প্রাইমারি ওয়েভ গাইডে পোর্ট 1 থেকে পোর্ট 2 তে যায়, সেকেন্ডারি ওয়েভ গাইডে পোর্ট 1 থেকে আবার কিছুটা সিগন্যাল পোর্ট 4 এও আসতে পারে। সিগন্যালটা কাপলারটা এমন ভাবেই ডিজাইন করা হবে সো দ্যাট পোর্ট 1 থেকে যে ইনপুটটা বের হচ্ছে সেটা কোনোভাবেই যেন পোর্ট 3 তে না আসতে পারে, সো দ্যাট দিস পোর্ট স্টেজ আইসোলেটেড ফ্রম দ্য ইনপুট। গত ক্লাসে আমরা 3-4 দিয়ে যেটাই বলে থাকি না কেন, আলটিমেটলি মেইন ব্যাপারটা হচ্ছে ইনপুটের সাইডের যেই পোর্টটা আছে সেই পোর্টটাতে যেন ইনপুটের কোনো পার্ট না এসে থাকে। এটা স্ট্রাকচারালি কিভাবে এই জিনিসটা ডিজাইন করা যেতে পারে? স্ট্রাকচারালি ডিজাইন করার জন্য যেটা হয়, এই যে আমি মাঝখানে যে এই একটা হলো স্ট্রাকচার রাখছি, লেটস সে আমি এই স্ট্রাকচারটার লেন্থ যদি রাখি λ/4 বা তার কোনো অড মাল্টিপল। আচ্ছা এখানে ল্যামডাটা কোন ল্যামডা সেটাতে একটু পরে আসছি। λ/4 এবং তার সাথে বা তার কোনো অড মাল্টিপল, তাহলে খেয়াল করে দেখো এখান থেকে যখন পোর্ট 1 থেকে ইনপুট আসছে, পোর্ট 1 থেকে পোর্ট 4 এর ইনপুট এই পাথ দিয়েও যেতে পারে, আবার পোর্ট 1 থেকে পোর্ট 4 এর সিগন্যাল এই পাথ থেকেও ইনপুট আসতে পারে, রাইট? সো তার মানেটা হচ্ছে দুই পাথ থেকেও যদি আসে, দুইটারই লেটস সে এই পাথ ডিফারেন্স যদি মোটামুটি সেম ধরি, দুইটারই অ্যাকচুয়াল আমরা যদি এই পাথ লেন্থটাকেই মানে কাউন্ট করি, লেটস সে দুই কেসেই দেখো এই রেড সিগন্যালটাও λ/4 পাথ কভার করছে বা λ/4 এর কোনো অড মাল্টিপল বেসড অন দ্য লেন্থ অফ দিস হোল, আবার এই ইয়েলো সিগন্যালটাও λ/4 বা তার কোনো অড মাল্টিপল পাথ কভার করছে। সো যে কারণে হচ্ছে যে দুইটা সিগন্যাল যারা আসছে ওরা ফেজ ওয়াইজ দে উইল বি ইন ফেজ, রাইট? সো এখানে যেটা হচ্ছে, এখানে ফেজটাকে আমি বলতে পারি অ্যাড হয়ে যাচ্ছে। সো এখানে কোনো রকমের ডিস্ট্রাকটিভ ইভেন্ট হচ্ছে না। অন দ্য আদার হ্যান্ড যখন আমরা এই পোর্ট 3 এর কথা চিন্তা করি, লেটস সে পোর্ট 1 এর একটা সিগন্যাল আসবে পোর্ট 1 থেকে পোর্ট 3 স্ট্রেইট অ্যাওয়ে এখানে চলে আসবে, আরেকটা সিগন্যাল আসতে পারে এই λ/4 হয়ে এইখানে, রাইট? সো দেখা যাচ্ছে যে আমি যেই পাথটা কনসিডার করছি, সো একটা সিগন্যাল আমার এখান থেকে আসছে, সো সে যেই পাথ কভার করছে, আরেকটা সিগন্যাল আমার এই λ/4 এর পাথটা কভার করে আসছে। সো দেখা যায় এই দুইটা সিগন্যাল ওরা ফেজ ওয়াইজ দে ক্যান্সেল ইচ আদার আউট। ওকে, সো তার মানেটা কি, মেইন পয়েন্টটা হচ্ছে যে আমার এই হোল স্ট্রাকচারের পজিশন এবং হোল স্ট্রাকচারের লেন্থের কারণে দেখা যায় যে ব্যাকওয়ার্ড ওয়েভ গুলা, দুইটা ওয়েভ একজন আরেকজনের সাথে আউট অফ ফেজ হয়ে যায়। ক্লিয়ার? সো লেটস সে আমি যদি চিন্তা করি যে আমার এই লেন্থটাকে, এই যে যেটা λ/4 বলছি, এই লেন্থটাকে যদি আমি এভাবে চিন্তা করি যে 2n+1 λ/4, এখানে এই ল্যামডাটা ফার্স্ট অফ অল ল্যামডাটা হচ্ছে ওয়েভলেন্থ অফ দা গাইড। হ্যাঁ বলো দোহা। ম্যাম সিগন্যাল কি অলওয়েজ দুইটাই, মানে ইনপুটে আমরা দুইটা সিগন্যাল দিব নাকি একটা সিগন্যালই এমনি করে আমরা আসে? একটা সিগন্যাল দিব।
যেহেতু কাপলারটা রেসিপ্রোকাল, সো ইনপুট যদি আমি 1 ধরি, তাহলে আমার সিগন্যাল যাবে 2 and 4 এ, 3 থাকবে আইসোলেটেড। আর ইনপুট যদি আমি 2 ধরি, সিগন্যাল যাবে 1 and 3 তে, এই ছবি অনুযায়ী 4 থাকবে আইসোলেটেড। সো আইদার অফ দ্য কেস আমরা এই ইকুয়েশন দিয়ে ওই করে যেতে পারি, সলভ করে যেতে পারি। ওকে, Yes, ma'am. আচ্ছা। সো আমি যদি চিন্তা করি যে আমার এই একটা লেন্থ, মানে হোলের একটা সাইড যদি আমি চিন্তা করি 2n+1 ল্যামডা জি বাই 4, যেখানে এই ল্যামডা জিটা হচ্ছে ওয়েভলেন্থ অফ দ্য গাইডের ওয়েভলেন্থ। গাইডের ওয়েভলেন্থ ব্যাপারটা কি, তোমরা মনে হয় এই জিনিসগুলো আমরা দেখে এসেছি তাই না, যে ফ্রি স্পেস ওয়েভলেন্থ, তারপরে গাইডেড ওয়েভ বা কোনো মিডিয়ামের মধ্যে ওয়েভলেন্থ, এই জিনিসগুলো আমরা দেখেছি না? আমরা কি জানি এই জিনিসটা? জি ম্যাম, দেখছিলাম ট্রান্সমিশন লাইনে। ট্রান্সমিশন লাইনে আমরা এগুলো পড়ে এসেছি, আমরা ছোটবেলাও এই জিনিসগুলো পড়ে এসেছি তাই না, যে ওই যে পানির মধ্যে ভেলোসিটি আর ফ্রি স্পেসের ভেলোসিটি বা ইত্যাদি ইত্যাদি, এগুলো ডাইলেকট্রিক কনস্ট্যান্ট অনুযায়ী চেঞ্জ হয়, জানি কি আমরা? আচ্ছা, যদি নাও জেনে থাকি অসুবিধা নাই, ওয়েভগাইডের সময় আমরা এই জিনিসগুলো এই ইকুয়েশন দিয়ে আমরা পড়বো। তো আপাতত আমরা জাস্ট খেয়াল রাখি যে যেহেতু আমরা এখানে গাইডের মধ্যে কাজটা করছি, সো দিস উইল বি কনসিডার্ড অ্যাজ এ গাইডেড ওয়েভলেন্থ। সো আমি যদি বলি যে এখন এই কেসে আমি যদি চিন্তা করি যে আমার এই ব্যাকওয়ার্ড ওয়েভটা, দুইটা ব্যাকওয়ার্ড ওয়েভ যারা আসছে তারা কি হয়ে যাচ্ছে, তারা আউট অফ ফেজ হয়ে যাচ্ছে, সো তারা নিজেদেরকে ক্যান্সেল আউট করে দিচ্ছে। সেই কেসে আমি দেখতে পার, তার মানে আমার কথাটা মানে ওই হয়ে যাচ্ছে, ট্রু হয়ে যাচ্ছে, যে পোর্ট 1 এ যদি আমি ইনপুট দেই আমার এরকম 2 হোল ডিরেকশনাল কাপলারের জন্য, পোর্ট 2 এবং পোর্ট 4 এই সিগন্যাল যাবে, পোর্ট 3 তে কোনো সিগন্যাল যাবে না। ওকে, ঠিক আছে সবাই? Yes, ma'am. আচ্ছা, যদি তাই হয়ে থাকে খেয়াল করে দেখি, আমরা যদি একদম সিগন্যালের নর্মাল মানে পয়েন্ট অফ ভিউ চিন্তা করি, যে ধরো আমার লেটস সে এই প্রত্যেকটা এই এই পার্টটা যদি, কি ব্যাপার, মোবারক আলী কি আমাদের এই ক্লাসে? মোবারক আলী নাই তো, অন্য কোর্সে মনে হয়। আচ্ছা, মোবারক আলী বলে তো এই সেকশনে কেউ নাই তাই না? আচ্ছা, এনিওয়ে, সো আমি যদি এখন এখানে যাই, কথা বলতেছো ক্লাস করি তোমরা একটু মিউট করে ক্লাস কথা করি বলো। ক্লাস কথা বলো, তাহলে পরে আসি আমরা। সো একটু মিউট করো, যারা কথা বলছে মিউট করো। সো নাও যদি ওরা এরকম আউট অফ ফেজ হয়ে যায় এবং তারা ক্যান্সেল আউট করে দেয়, সো এখন যদি আমরা আমাদের আগের দিনের যেই টার্ম গুলো আমরা দেখছিলাম, ডিরেক্টিভিটি অ্যান্ড আইসোলেশন অ্যান্ড কাপলিং ফ্যাক্টর, সেই জিনিসটাকে যদি আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি। সো আমি যদি যাই আইসোলেশনে, আমরা কি চাই, আমরা চাই পোর্ট 1 এ যখন আমি ইনপুট দিচ্ছি আমার পোর্ট 3 তে কোনো রকমেরই আউটপুট না যাক, এটা হচ্ছে আমার টার্গেট, রাইট? সো যদি সেটা হয়ে থাকে পোর্ট 3 তে আমি সো সেখান থেকে আমার পোর্ট আইসোলেশনের রেশিও যদি আমি নিয়ে আসি P1/P3, এবং আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি P1 যখন আমার ইনপুট দেওয়া হচ্ছে, P3 তে একেবারেই কোনো রকমের ইনপুট যাবে না। আচ্ছা, 1 মিনিট আমাকে একটু সময় দাও, তোমার অন্য ক্লাসের স্টুডেন্টরা কন্টিনিউয়াসলি এখানে বাক করতেছে।
সরি, আচ্ছা। সো আমরা যদি এভাবে চিন্তা করি যে আমার P1 এ ইনপুট দিলে আমার P3 তে আমার কোনো সিগন্যাল যাবে না, সো যদি P3 তে কোনো সিগন্যাল না যায় তাহলে আমার আইসোলেশনের ডেফিনেশনটা হচ্ছে P1 বাই P3। তারপরে আসছে হচ্ছে ডিরেক্টিভিটির কথাটা। সো যদি আমরা চিন্তা করি ডিরেক্টিভিটি, আমি কি চাচ্ছি আমার সিগন্যালটা খুবই ডিরেক্টিভ হোক। P1 এ কোনো সিগন্যালই আমার না যাক, সরি P3 তে কোনো সিগন্যালই আমার পোর্ট 3 তে আমার কোনো সিগন্যালই যেন না যায়, এটা হচ্ছে আমার টার্গেট। যদি তাই হয়ে থাকে তাহলে আমি যাব P4 অনেক বেশি থাকুক, P3 খুবই কম থাকুক বা 0 থাকুক। আরেকটা কি আছে, আরেকটা টার্ম আছে যেটা হচ্ছে কাপলিং ফ্যাক্টর। কাপলিং ফ্যাক্টরটা কি? কাপলিং ফ্যাক্টরটা হচ্ছে আমার P1 থেকে কাপলড পোর্টে P4 এ কতটুকু সিগন্যাল যাচ্ছে সেই জিনিসটার রেশিও। ওকে, সো আমরা যদি কাপলিং ফ্যাক্টরটার দিকে তাকাই, কাপলিং ফ্যাক্টরটা হচ্ছে আমার কি প্রাইমারি আর সেকেন্ডারি লাইনের মধ্যে যে পাওয়ার যাচ্ছে তাদের পাওয়ারের রেশিও। এবং আমি যদি জানি যে কাপলিং ফ্যাক্টরটা কত, তাহলে আমি কিন্তু খুব ইজিলি যে ধরো 100% যদি আমার ইনপুট হয় তার কত পার্সেন্ট অ্যাকচুয়ালি আমার কাপলড হচ্ছে সেই জিনিসটা বুঝে যেতে পারবো। এবং এই যে মাইক্রোওয়েভ পাওয়ার মেজারমেন্ট যখনই আমরা করি তখনই মাইক্রোওয়েভ পাওয়ার মেজারমেন্টের জন্য এই পার্টটা, এই কাপলিং ফ্যাক্টরটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। বিকজ আমি বুঝতে পারবো যে আমার কোনো ডিস্টারবেন্স আছে নাকি নাই। কোনো ডিস্টারবেন্স মানে কি, আমার যে অ্যাকচুয়াল আউটপুট পোর্টে যেটা যাচ্ছে সেই আউটপুট পোর্ট থেকে আমার কোনো রকমের কাপলড পোর্টে কোনো সিগন্যাল চলে যাচ্ছে কি যাচ্ছে না সেই জিনিসটা আইডেন্টিফাই করার জন্যই হচ্ছে আমার কাপলিং ফ্যাক্টর। ধরো তোমাদের ওই যে সিঙ্গেল মোড ফাইবার যেগুলো আসে, অপারেটিং সিস্টেম যে সমস্ত ফাইবার গুলো আছে, ওই ফাইবার গুলোতে আমরা ধরো চাই কাপলিংটা মিনিমাম থাকুক। সো এরকম বিভিন্ন ধরনের এই কাপলিং ফ্যাক্টরটাও একটা বেশ ইম্পর্টেন্ট রেশিও ফর ডিফারেন্ট কমিউনিকেশন ডিভাইসেস। ওকে, এবং অবশ্যই এই সবগুলাকে ডিবিতে প্রকাশ করা হয়। সো যেহেতু ডিবিতে প্রকাশ করা হয় তার মানে 10 log 10, তাই তো? এখন আমরা যদি ডিবি না দেখে আমরা যদি শুধুমাত্র লিনিয়ারের রেশিওতে দেখতাম তাহলে খেয়াল করে দেখো ডিরেক্টিভিটি আর কাপলিং এই দুইটার প্রোডাক্টই হইতো আইসোলেশন, রাইট? বিকজ এই যে P4 ক্যান্সেল আউট হয়ে যেত, থাকতো P1 ডিভাইডেড বাই P3। বা আমরা যদি এটাকে লগারিদমিক স্কেলে বলে থাকি তার মানে আমার আইসোলেশনটা ইন ডিবি তে যেটা আসবে সেটা হচ্ছে ডিরেক্টিভিটি ইন ডিবি প্লাস কাপলিং ফ্যাক্টর ইন ডিবি। ওকে, এর আগের দিন কারো কারো আমাদের একটু অসুবিধা হচ্ছিল যে এটার ফিজিক্যাল সিগনিফিকেন্স কি ইত্যাদি ইত্যাদি, সেই জিনিসটার জন্য আমরা এই কথাগুলো বললাম। সো ডিরেক্টিভিটিটা আমাকে দেখাচ্ছে যে কতটা ভালো ফরওয়ার্ড ওয়েভ ট্রাভেল করছে প্রাইমারি ওয়েভ গাইডের মধ্যে। এবং আমার এই ডিরেক্টিভিটির মেজারটা দিয়ে আমি স্পেসিফিক পোর্টে সিগন্যাল কতটা যাচ্ছে কম্পেয়ার টু আমার কাপলড পোর্ট সেই জিনিসটা আইডেন্টিফাই করে দিতে পারি। ধরো যদি আমি একটা আইডিয়াল ডিরেক্টিভিটি আইডিয়াল ডিরেকশনাল কাপলার চিন্তা করে থাকি, আমি কি চাবো আইডিয়াল ডিরেকশনাল কাপলারের P3টা 0 হয়ে থাকুক। সো P3টা যদি 0 হয়ে থাকে তাহলে এই পার্টটা কি হবে, ইনফাইনাইট হবে। বা আইসোলেশনটা কি হবে, আমি যদি লিনিয়ার স্কেলে চিন্তা করি আইসোলেশনটা আমি কি চিন্তা করব, ইনফিনিটির কাছাকাছি হবে। তার মানে ডিরেক্টিভিটি যত বেশি তত ভালো ডিরেকশনাল কাপলার। এবং ইউজুয়ালি যেটা চাওয়া হয়ে থাকে যে আমার এই যে পোর্ট 2 আর পোর্ট 4 এরা যেন একদম ম্যাচড থাকে, এটাও আমাদের একটা ডিজায়ার্ড ওই থাকে। এবং পোর্ট 2 পোর্ট 4 যদি আমার ম্যাচড এভাবে আমি চেয়ে থাকি সেক্ষেত্রে আমার কাপলিং ফ্যাক্টরটা যেটা আমরা চাই, কাপলিং ফ্যাক্টরটা আমরা ডিটারমাইন করে দেই যে আমার P1 থেকে P4 এর মধ্যে কতদূর যাচ্ছে বা যাচ্ছে না, ঠিক আছে, কাপল কতদূর হচ্ছে বা হচ্ছে না।
এনিওয়েজ আমরা ডিরেক্টিভিটি যতই চাই না কেন, আইডিয়ালি ডিরেক্টিভিটি ডিরেকশনাল কাপলারের জন্য 30 to 35 ডিবির মতন হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, সো নাও এখন যদি আমরা এই এস ম্যাট্রিক্সের ইকুয়েশনে চলে যাই, আমরা বলেছিলাম 4/4, সো আমার এখানে 4 পোর্ট, সো 4/4 আসবে, এবং আমরা বলেছিলাম যে ডিরেকশনাল কাপলারটা ম্যাচড। ম্যাচড মানে কি? রিফ্লেকশন কোএফিসিয়েন্ট 0, এগুলো সমস্ত কিছু হচ্ছে 0, তার মানে আমার ডায়াগোনাল কম্পোনেন্ট গুলা 0। এই জিনিসগুলা আমরা এর আগের ক্লাসে করে এসেছি, বাট আজকে যেহেতু পোর্ট নাম্বারটা একটু ডিফার করে যাচ্ছে, সেজন্য আমি একটু কুইক ওই ইকুয়েশন গুলো আবার লিখতে যাচ্ছি। আচ্ছা, তো ভালো কথা। এবং আমরা বলেছিলাম আমাদের এই ডিরেকশনাল কাপলারটা রেসিপ্রোকাল। সো রেসিপ্রোকাল মানে কি? and so on so forth. আচ্ছা, তাহলে আমি যদি এখানে লিখতে চাই S12 জায়গায় আমি 21 লিখতে পারি, S13 জায়গায় আমি 31 লিখতে পারি, S14 এর জায়গায় আমি 41 লিখতে পারি। একইভাবে এখানে S21, এখানে হচ্ছে S23, তাই তো? আচ্ছা, রাখলাম না হয়, S23 কে আমি S32 লিখে দিতে পারি, S42 লিখতে পারি, আচ্ছা। এবং আমরা চাচ্ছিলাম একটা আইডিয়াল ডিরেকশনাল কাপলারের জন্য আমাদের টার্গেটটা হচ্ছে আইসোলেশন যেন না থেকে থাকে। সো আইসোলেশন যদি না থেকে থাকে, তার মানে আমরা আইসোলেশনটাকে মার্ক করেছিলাম P1/P3 দিয়ে। P1/P3 টাকে আমরা বলি ইউজুয়ালি হচ্ছে, কি বলা হয় P1/P3 কে? এস দিয়ে যদি আমরা বোঝাতে চাই, এটা কত থাকবে? আছি ক্লাসে কেউ? ম্যাম S13 S13। আচ্ছা, বা আমরা যদি এইখানে যেহেতু বলছি এটা রেসিপ্রোকাল, তাহলে আমরা এটাকে কি S31 ও বলতে পারি। সো আইডিয়াল ডিরেকশনাল কাপলারের জন্য আমরা চাই S31 টা কি থাকুক? 0 থাকুক, রাইট? কথা কি বোঝা যাচ্ছে? S31 মানে কি? S31 মানে হচ্ছে P3/P1। এখানে আমরা সব ডেসিবেল সবকিছু ভুলে যাই, আমরা ধরো লিনিয়ারেই আসি। সো S31 মানে হচ্ছে P3/P1। P3 যেহেতু আমরা 0 চাই, সো আমরা এই জিনিসটাকে 0 চাই, সো আমার S31 টা 0 হয়ে যাবে। আবার যেহেতু রেসিপ্রোকাল, আমরা যদি পোর্ট 2 থেকে ইনপুট দিতাম, সেই কেসে আমরা কোনটা 0 চেতাম? আইসোলেশন ফ্যাক্টর আমাদের কোনটা আসতো? S24 বা S42 আমরা তখন 0 চেতাম। কেন? বিকজ P4/P2 এটা আমার 0 চেতাম, তাহলে আমার S42 টাও আমি এখানে 0 বসিয়ে দিতে পারবো। সেই কারণে আমরা একবার এখানে যদি লিখি S31 টা 0, S21 0, S32, S42 টা আমরা বসাচ্ছি 0, আবারও S31 টা 0, S32, এখানে তো আগে থেকেই 0 ছিল, এখানে আসবে S43, 41 এর ভ্যালু থাকবে 420, 43 থাকবে এই যে। সো নাও আমরা বলেছিলাম ডিরেকশনাল কাপলারে all three characteristics, all three properties are true: matched, reciprocal, আরেকটা জানি কি প্রপার্টি ছিল ওদের? যেগুলো কমিউনিকেশনের ডিভাইসের আরেকটা কি প্রপার্টি আমরা দেখি? লসলেস। এবং লসলেস এর মানে কি? লসলেস এর মানে হচ্ছে বেসিক্যালি ওদের ইউনিটারি প্রপার্টি থাকবে, তাই তো? ইউনিটারি প্রপার্টি থাকার মানে কি?
ইউনিটারি প্রপার্টি থাকা মানে হচ্ছে যে এস এর কনজুগেটেড ট্রান্সপোজ আর এস এর ট্রান্সপোজ কি হবে, আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে, তাই তো? আচ্ছা, যদি তাই হয়ে থাকে তাহলে আমরা যদি এখন এই জিনিসটাকে আমি কপি করে দিতে পারি কিনা, আচ্ছা, সো এইটাকে যদি আমরা চিন্তা করি এস হিসাবে, আমরা যদি এটা ট্রান্সপোজটা নেওয়ার চিন্তা করি এখন, এই রো গুলাই তো কলাম হয়ে যাবে আর উপরে কনজুগেটের সাইন বসে যাবে, তাই তো? সো যদি তাই হয়ে থাকে 0 সেকেন্ডটাতে যাই, আমি কি ঠিক লিখছি? তোমরা কি মিলাচ্ছ না ঘুমাচ্ছ? জি ম্যাম ঠিক আছে। আচ্ছা, নাও আমরা যদি এখন এই দুটা প্রোডাক্ট নিতে চাই, আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেটটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্সের ডায়াগোনালে কি থাকে, 1 1 থাকে, তাই তো? আগের দিনও আমরা এই কথাগুলো বলছিলাম। সো আমরা জাস্ট ওয়ান ডায়াগোনালের প্যারামিটার গুলো যদি বার করতে চাই, কিভাবে করে জানি? ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন, রো দিয়ে কলামকে গুণ করে যোগ। আচ্ছা, মোর্শেদ আলম বলো দেখি, তাহলে এখানে আমি ফার্স্ট রোতে ফার্স্ট এলিমেন্টে কি লিখবো? মোর্শেদ আলম আছি ক্লাসে? ছিল তো একটু আগে। আচ্ছা, সাইফুজ্জামান বলো। ম্যাম এখানে লিখবো s21 প্রাইম ইনটু s21 প্লাস s41 প্রাইম ইনটু s41 ইকুয়ালস টু 1। So s21 prime into s21 plus s41 prime into s41 equal to 0. আচ্ছা, ঠিক আছে। ম্যাম আমরা হচ্ছে এই প্রুফটা মডুলাস নিয়ে করলাম না কেন? মানে ওই এই যে আমি আসছি এখনই আমি আসছি। সো আমরা যখনই এরকম ভাবে গুণ করছি, যেহেতু এদের মানে এটা ইকুয়াল টু 1 হবে না? সরি এটা ইকুয়ালস টু 1 হবে না? হ্যাঁ এটা ইকুয়ালস টু 1 হবে, সরি আইডেন্টিটি ম্যাট্রিক্স এটা ইকুয়াল টু 1 হবে। আমরা এই জিনিসটাকে স্ট্রেইট অ্যাওয়ে শুধুমাত্র ওদের মডুলাস নিয়ে ম্যাগনিটিউডের টার্মে, বিকজ মানে ওদের তো ফেজ ডিফারেন্স বাট ম্যাগনিটিউড তো সেম, আমরা এই জিনিসটাকে একবারে ডিরেক্টলি এভাবেও লিখতে পারি, শুধুমাত্র যদি আমরা ম্যাগনিটিউডের টার্মে কনসিডার করে থাকি। আচ্ছা, সেকেন্ড ইকুয়েশনটা কি হবে? সাইফুজ্জামান তুমিই বলো। সেকেন্ড ইকুয়েশনটা হবে হচ্ছে s21 প্রাইম ইনটু 0 s21 প্রাইম ইনটু কি? ইনটু 0। আচ্ছা, আমাকে জাস্ট সেকেন্ড ইকুয়েশন বলতে আমি এই কম্পোনেন্টের জন্য ডায়াগোনাল কম্পোনেন্ট চিন্তা করতে বলছি, পাশ থেকে যাবা না। ও আচ্ছা সরি ম্যাম, ডায়াগোনাল কম্পোনেন্ট হিসাব করছি। ফার্স্টটাতে কি করছিলা? এই কম্পোনেন্ট বার করার জন্য এই ফার্স্ট রো এর সাথে ফার্স্ট কলাম, তাহলে এই সেকেন্ডটার জন্য কি বার করতে হবে?
সেকেন্ড রোর সাথে সেকেন্ড কলাম মাল্টিপ্লাই সেকেন্ড রো এর সাথে সেকেন্ড কলাম, তাহলে কত আসছে? s21 prime into s21 plus s32 prime into s32 equals to 1. আচ্ছা, যদি তাই হয়ে থাকে, উফ, আবারও আমাকে একটু আচ্ছা, সো আমরা যদি এখান থেকে চলে আসি এখন, মডুলাস দিয়ে যদি লিখি s21 স্কয়ার প্লাস s32 স্কয়ার ইকুয়াল টু 1, এই দুইটাকে যদি আমরা সাবট্রাক্ট করি তাহলে কি s21 তো কেটে যায়, তাই না? এখান থেকে আমরা বলে দিতে পারি s41 ইকুয়াল টু s32, পারি কথাটা বলতে? Yes. সাবট্রাক্ট করলে 1 - 1 0, সো s41 আর s32 ইকুয়াল। ফেজের কথায় আমরা এখন যাচ্ছি না, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যদি সামনে চলে যাই আবারও থার্ড, এই দুইটার কেসের এই দুইটা ভ্যালু কি হবে? কথা কি বোঝা গেছে? মানে পরের ওয়ান গুলো থার্ড ডায়াগোনাল পরের দুইটার, হ্যাঁ, থার্ড কলাম s31 স্কয়ার s32 মডুলাস স্কয়ার প্লাস s43 মডুলাস স্কয়ার ইকুয়ালস টু 1 জি ম্যাম আর s41 মডুলাস স্কয়ার প্লাস s43 মডুলাস স্কয়ার ইকুয়াল টু 1। আচ্ছা, সো এই দুইটা থেকেও আবার যদি আমরা সাবট্রাক্ট করি, s43 যেহেতু চলে যাচ্ছে, সো এখান থেকেও আমি মোটামুটি ওই একই জিনিসই আমার বের হয় যে s141 আর s32 ইকুয়াল টু ইচ আদার, রাইট? আচ্ছা, নাও আমরা এই জিরোর এই যে ভ্যালুগুলা পেয়ে যাচ্ছি, এই যে এই s1 এর যে ভ্যালুটা পাচ্ছি আমরা, এখানে আমরা s41 আর s32 ইকুয়াল ধরে নিতে পারি। সো লেটস সে আমরা এই সমস্ত জায়গাগুলাতে এখানে s32 দেওয়া আছে, সেখানে আমি এই জিনিসটাকে s41 দিয়ে রিপ্লেস করছি। ওকে, আচ্ছা, যদি তাই হয়ে থাকে, এখন যদি আমরা আমাদের এই এস ম্যাট্রিক্সটাকে নেই, না আমরা এস ম্যাট্রিক্সটাকে আলাদা না করি এখন। আচ্ছা, এখন যদি আমরা এই যে আমরা শুধুমাত্র ডায়াগোনাল কম্পোনেন্ট গুলা দেখলাম, এইবার যদি আমরা আবার রেস্ট অফ দা আইটেমে যাই, সবগুলাতে আমাদের যাওয়ার দরকার নাই। ধরো ফার্স্ট কেস, রো 1 কলাম 3 মাল্টিপ্লাই করো, দেখি কি আসে। রো 1 কলাম 3 ইকুয়েশন লিখবো খালি আমরা, আমাদের আর বেশি ওয়ের দরকার নাই, মানে ম্যাট্রিক্স ফর্ম করছি না। আচ্ছা, এক সেকেন্ড আমি একটু লিখি। ম্যাম একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বলো বলো বলো। মাঝখানে একবার ইকুয়েশন আপনি প্রুফ করলেন না যে s41 আর 32 ইকুয়াল টু 0, আমরা জিরোটা কেন বসা দিচ্ছি না? s41 আর s3 সমান 0 তো বলি না না নাই, না, এটা পরের যদি পরের সমান। পরের সাইড ওই যে s31 আর s42 0 ছিল, আর না এখানে পরের সাইড হচ্ছে ওই যে এরা দুজন ইকুয়াল। হ্যাঁ ইকুয়াল এন্ড 0, ওই যে 1টা বাদ চলে যায় না? এখানে ইকুয়াল এন্ড 0 কেন হবে?
বুঝলাম না। কারণ ওয়ান মানে ইকুয়েশনের ওয়ানটা তো চলে যায়, মানে এটা ইজ ইকুয়াল টু এটা ইজ ইকুয়াল টু 0 থাকে, এরকম কিছু একটা থাকে মাইনাস করলে। আমরা জাস্ট নরমালি এই দুটাকে সাবট্রাক্ট করেছি। সাবট্রাক্ট করলে তোমার আসে কি S41 মাইনাস S32 ইকুয়াল টু 0 এরকম আসে, এটা আসে না? জি ম্যাম, জি ম্যাম। সো S41 ইকুয়াল টু S32। আচ্ছা, সো নাও আমি যদি এখন রো 1 আর কলাম 3 ইকুয়েশনটা লিখতে চাই, এক সেকেন্ড একটু দেখি। সো আমি যদি এখন রো 1 কলাম 3 ইকুয়েশনটা লিখতে চাই, সেক্ষেত্রে আমি কি লিখবো বলো তোমরা আরেকবার আমাকে। S21 prime into S41 equal to 0। আচ্ছা, সো আমি যদি ধরো আমরা এখানে ওই নিয়েই কথা বলছি, ম্যাগনিটিউড নিয়েই লেটসে কথা বলছি। সো আমি লেটসে এভাবে নিয়ে নিলাম S41টাকে কমন, তাহলে আমার চলে আসলো কি S21 প্লাস, আমি যেহেতু ম্যাগনিটিউড নিয়ে কথা বলছি সেজন্য কনজুগেট নিয়ে এখন দিলাম না, S21 আর S43 এর সাম আমার 0 হয়ে যাবে, বা আমি বলে দিতে পারি S21 ইকুয়াল টু মাইনাস S43, রাইট? আচ্ছা, নাও আমরা বেশ কিছু অ্যাজাম্পশনে চলে এসেছি, যেমন আমাদের জিনিসটাতে একটা হয়েছে আমাদের S41 S32 ইকুয়াল, S41 S32 সমান, দেন একটু আগে আমরা আরেকটাতে করলাম S21 S21 S34 এর সমান। এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমরা যেহেতু এই S21 আর S34 যে দুটাকে আমরা মাইনাস বলছি, এখানে এই যে এই কমপ্লেক্স রাখবো কি রাখবো না এইটা নিয়ে অনেক রকমের ডিরাইভেশন করা যায়। লেটস সে যদি আমরা এটাকে কমপ্লেক্স রাখি, সেই কেসে আমরা এই যদি আমরা এই কমপ্লেক্সটা কনসিডার করে থাকি, সেই কেসে আমরা এই ম্যাগনিটিউড ওয়াইজ যদি এখন আমরা চিন্তা করি, আমরা এই দুটাকে জাস্ট শুধু ফেজ যদি আমরা বাদ দিয়ে দেই, এই মাইনাস তো আলটিমেটলি ফেজের জন্য চলে যায়, তখন আমরা এই মাইনাসটাকে ইগনোরও করতে পারি। সো আমরা অ্যাবসলিউটলি ম্যাগনিটিউডে রাখবো নাকি ফেজে রাখবো, ওই জিনিসটা হচ্ছে সাবজেক্ট টু ডিসকাশন। এনিওয়ে, আমরা যদি এখন সামনের দিকে আগাতে চাই এবং কনসিডার করি যে শুধুমাত্র আমরা এই মুহূর্তে এই মাইনাস টাইনাস গুলাকে নিয়ে বেশি মাথা ব্যথা নাই আমাদের, আমরা ম্যাগনিটিউড ওয়াইজ আগাচ্ছি। সো আমরা S21 এর মডুলাস আর S43 এর মডুলাস ইকুয়াল ধরে রাখতে পারি। যদি সেটা এই অ্যাজাম্পশন গুলা নিয়ে যদি আমরা আগাই নাও, এবং আমাদের আরেকটা ছিল যেটা এই S41 আর S32 কেও আমরা মডুলাসের টার্মেই লিখছি। ওকে, নাও আমরা এগুলার ম্যাগনিটিউড ইকুয়াল ধরে ফেললাম। এখন আমরা ফেজের কি অবস্থা হচ্ছে সেটার জন্য আমরা একটা জেনারেল টার্মে এটাকে রিপ্রেজেন্ট করতে চাই। কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? আমরা ফার্স্টেই ধরে নিচ্ছি যে আমার এই S21টা যেটা, এটা অ্যাবসলিউটলি একটা রিয়েল ভ্যালু, এবং অ্যাবসলিউটলি একটা রিয়েল ভ্যালু, লেটস সে এটা একটা পি। এই রিয়েল ভ্যালু S21 হওয়ার কারণে S43টাও সাথে সাথেই কিন্তু একটা রিয়েল ভ্যালু হয়ে যাবে। ওকে, সো আমাদের এই মাইনাস নিয়ে, এই ফেজ নিয়ে তখন আর বেশি চিন্তা করার কিছু নাই, বিকজ আমরা পাওয়ারের কথা বলছি। আমরা যখন শুধুমাত্র ম্যাগনিটিউডটা বলছি, পাওয়ার অলওয়েজ পজিটিভই হবে। যখনই ফেজ আনবো তখনই আমার এই মাইনাস নিয়ে চিন্তা হবে, আদারওয়াইজ কিন্তু আমার মাইনাস নিয়ে কোনো মাথা ব্যথা নাই। সো আমি S21 আর S43 দুইটাকেই বলে দিচ্ছি P এর সমান, এবং যে Pটা হচ্ছে অলওয়েজ পজিটিভ এন্ড রিয়েল অফ কোর্স। আরেকটা যেটা পার্ট আছে আমার,
সেটা হচ্ছে যে আমার এই S41 আর S32 র সময় আমি কি করব। এবার যদি আমি আবারও ওই S41 আর S32 র ম্যাগনিটিউড ছাড়া যে ইকুয়েশনটা যেখান থেকে আমরা S41 আর S32 টা নিয়েছিলাম সেটাতে যাই, লেটস সে এই কেসটা, না সরি সরি সরি, এই S41 আর S32 র ইকুয়েশনটা কেউ বলবে? আমি না মুছে ফেলেছি। R1C3 র ইকুয়েশনটা কি ছিল? ρ1C3 র ইকুয়েশনটা S21 conjugate into S41. S21 conjugate S41 মানে লাস্টের আগে লেখ। হ্যাঁ, বাট সেটা হচ্ছে আমার S21 আর S43 কে রিলেট করে। তারও আগে আমরা S41 আর S32 কে, এই ইকুয়েশনটা আমি চাই যে দুইটা ইকুয়েশন থেকে আমরা জিরো, এই যে এখানে আছে। মাইনাসের ইকুয়েশনটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাইনাসের ইকুয়েশনটা এই যে এখানে আছে। আচ্ছা, তো আমরা যদি এইখানে যে কোনো একটা ইকুয়েশন নিয়ে আগাই, লেটস সে আমি S41 প্লাস S41 আর S32 তো ইকুয়াল, যেখানে আমরা প্রুফ করেছি এই যে ইকুয়েশন ডিরাইভ না করলেই না মিসিং হয়ে যায়। ওয়েট, S21 আর S41 স্টার প্লাস S41 স্টার প্লাস S34 ইকুয়াল টু 0। এক মিনিট, S41 কমন নিলে তো এইটাকে বের করতে পারি। আমি সামহাউ JQ আনবো, আমি একটা ইমাজিনারি পার্ট আনবো। আচ্ছা ওয়েট, আমরা এস ম্যাট্রিক্সটাতে যাই, সেখান থেকে বার করতে পারবো। এগুলা 0, আমার S21 যেটা সেটাকে আমি P বলছি, S31 আইসোলেশন, সো সেটাকে আমরা 0 করে ফেলেছি। S41 এর ভ্যালু আমরা এখনই বসাচ্ছি না, আসবো একটু পরে। দেন আমার আবারও এইখানেও S21 P, S32 যেটা সেটাই আমার S41 এর ইকুয়াল, সো আমি এখানে S41 আপাতত বসিয়ে যাচ্ছি। দেন S42 যেটা, সেই S42 আমরা আগেই 0 করে এসেছি বিকজ আমরা ওই যে আইসোলেটেড পোর্ট কনসিডার করেছি বলে। দেন আবারও S31 আমাদের 0 আইসোলেশনের কারণে, S32 আর S41 সমান, আবার S34 হচ্ছে S21 এর সমান, সো এটা P এর সমান। দেন S41 আবারও এখানে আমি রাখছি, S42 টা হচ্ছে আমার 0 বিকজ আইসোলেটেড পোর্ট। S43 হচ্ছে আমার 21 এর সমান, সো এটা হচ্ছে P। সো এইটা হলো আমার এই মুহূর্তে এস ম্যাট্রিক্স। ওকে, নাও আমাদেরকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে S41 এর ভ্যালুটা বার করতে হবে। সো যদি আমরা আবারও সেই রো 1 কলাম 3 এর কথা চিন্তা করি, যেখানে আমি বলতে পারি যে ধরো S21, সরি, S21 S আগের ইকুয়েশনটা থেকে ছিল S রো 1 কলাম 3, S21 star S41 plus S41 star S43 equal to 0. S21 star S41 plus S41 star, তারপরে জানি কি লেখা ছিল, S43 equal to 0. এই কেসে এখন যদি আমি এই যে S21 আর
4 3, এই দুটাকে যদি আমরা পি বসিয়ে দেই, আমরা এখানে যদি এখন S41 আর S42 স্টারের কথা চিন্তা করি, সরি S41 আর S41 এর কথা স্টারের কথা চিন্তা করি, আমরা বা S41 কে ধরো, আমরা তো আগেই বলেছি S41 S32 সমান। সো আমরা এই দুইটাই কে আমি কমপ্লেক্স হিসাবে যে কিউ দ্বারা রিপ্রেজেন্ট করতে পারবো। ওকে, সো আমরা যদি এখানে এই S41 আর S32, যেটাকে আমরা সব জায়গায় S41 দ্বারা অলরেডি রিপ্রেজেন্ট করে ফেলেছি, এগুলাকে যদি আমি যে কিউ দ্বারা রিপ্রেজেন্ট করি, ইন দ্যাট কেস আমার এইখানকার যেই এস প্যারামিটারস গুলো আছে এগুলাকে আমি সব যে কিউ দিয়ে রিপ্লেস করে দিতে পারবো। আচ্ছা, এখানে একটা কথা আসতেই পারে যে আমরা S21 এর ভ্যালুটা যখন বার করেছিলাম, আমরা কিন্তু আর পজ হয়ে গেল। এখানে একটা কথা আসতে পারে যে যখন আমরা S21 এর ভ্যালু বার করেছিলাম, আমরা খুব সিম্পলি এই জিনিসটাকে ম্যাগনিটিউড ধরে করে গেছিলাম, বাট এখানে কেন আমরা এই ফেজের কথাটা চিন্তা করছি? ওয়ান অফ দ্য মেইন রিজনস হচ্ছে, আবারও আমার স্ট্রাকচারে যদি যাই, আমরা চিন্তা করি যে S1 থেকে S2 তে যেই পার্টটা যাচ্ছে, এখানে ফেজ ডিফারেন্স তেমন কিছু থাকছে না, এখানে রিয়েল পাওয়ার ট্রান্সমিশন হচ্ছে, এবং সেই কারণে আমরা S21টাকে অ্যাবসলিউটলি রিয়েল ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করছি। বাট যখন আমি S41 বা S32 চিন্তা করছি, খেয়াল করে দেখো এখানে S41 বা S32 এই দুইটা কেসে অবশ্যই ফেজের ডিফারেন্স থাকবে। ওকে, সো এই দুইটা কেসেই যেহেতু ফেজের ডিফারেন্স থাকছে, সেই কারণে আমরা এই পার্ট দুটাকে জে কিউ দ্বারা রিপ্রেজেন্ট করছি। ওকে, এখানে ওজারের বইয়ে একটা লজিক আছে, সেই লজিকটা দিয়েও বলা যেত যে কেন আমরা এই ফেজ গুলাকে কনসিডার করছি। সেই লজিকে যদি আমরা একটু যেতে চাই, একটু যদি আমি ভেঙে বলি, জানি না জিনিসটা আরো কমপ্লেক্স হবে কিনা। লেটস সে আমার যখন পোর্ট 1 থেকে পোর্ট 2 তে যায়, সিগন্যাল যাচ্ছে আলফা, which is a real value, বাট যখন আমরা পোর্ট 1 থেকে পোর্ট 4 এ কনসিডার করি, কাপলড পোর্টে যখন যায়, সিগন্যালের কিছুটা হলেও কমপ্লেক্স পার্ট থাকে। লেটস সে এটাকে দিয়ে প্রকাশ করা যেতে পারে b(j)θ। একইভাবে যদি আমার 2 থেকে সিগন্যাল যেত, 1 এ আমার রিয়েল পার্ট যেত, আলফা পার্ট যেত, এবং 3 তে আমার কমপ্লেক্স পার্ট যেত, বিকজ 2 থেকে 3টা হচ্ছে আমার এখানে, খেয়াল করে দেখো ওর পাথ চেঞ্জ। সো ওর পাথ যখনই চেঞ্জ হচ্ছে, তখনই এখানে একটা ফেজের ব্যাপার চলে আসছে। সো এখানে হয়তো বা চলে আসতো b(j)θ, এখানে আসছে হচ্ছে j5। ওকে, এবং আমরা বলতে পারি যে এই যে পাওয়ার গুলার ট্রান্সমিশন হয় এই সময়টাতে, এই আলফা, জে-থিটা, জে-ফাই, যে কথাগুলাই বলি না কেন, এদের একটা সার্টেন ডিরেক্ট মানে সার্টেন রিলেশন থাকবে, এবং সেই রিলেশন থেকেই আলটিমেটলি দেখানো যায় যে আমার এই S41 বা S32 একটা কমপ্লেক্স পার্ট থাকবে। ওকে, আমি আর খুব বেশি ডিটেলে গেলাম না, বাট আমরা মেইন যেটা কনসিডার করে নিচ্ছি, সেটা যখন ডিরেক্ট পাথ থাকবে, সেই ডিরেক্ট পাথটা অ্যাবসলিউটলি রিয়েল। হাউএভার যখনই কাপলড পোর্টে যাবে পাথ, কাপল পোর্টে সিগন্যাল যাবে, সেই পাথটাকে আমার ফেজ ডিফারেন্সটাকে কনসিডার করতে হবে। ওকে, ঠিক আছে সবাই? হ্যাঁ বলো। আচ্ছা,
সো এই গেল আমাদের ডিরেকশনাল কাপলার। এবার আমরা নেক্সট আইটেমে চলে যাচ্ছি, যেটা হচ্ছে টি জাংশন। এই প্রত্যেকটা জিনিস হচ্ছে আমাদের বিভিন্ন কম্পোনেন্ট, যেই কম্পোনেন্ট গুলা আমরা মাইক্রোওয়েভ মেজারমেন্টে ইউজ করে থাকি। টি জাংশনটা আমাদের ল্যাবে আছে, আমরা ইনশাল্লাহ খুললে আমরা অ্যাটলিস্ট কম্পোনেন্টটা দেখবো। টি জাংশনটা একটা সার্টেন টাইপ অফ 3 পোর্ট কম্পোনেন্ট, এবং এই 3 পোর্ট কম্পোনেন্ট গুলা ইউজুয়ালি 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ই প্লেন, একটা হচ্ছে এইচ প্লেন, আর একটা হচ্ছে হাইব্রিড বা ম্যাজিক টিও বলা হয় ওটাকে। সো হাইব্রিড বা ম্যাজিক টি নিয়ে আমরা এখন কথা বলছি না, আমরা ই প্লেন টি, এইচ প্লেন টি নিয়ে কথা বলি। Okay, so 3 port. So let's say this is port 1, port 2, and this is port 3. Okay, এই যে সাইটটা দেখছো, এই সাইটটা হচ্ছে এক মিনিট বাবা, আমি 1 মিনিটের ব্রেক নিচ্ছি, আমি এখনই ব্যাক করছি। ওকে, সো আমরা যদি একটা টি জাংশন চিন্তা করি, আমাদের এই যে স্ট্রেইট পাথটা আছে, স্ট্রেইট কি বলবো, স্ট্রেইট বাহুটা আছে, এটাকে বলা হয় কোলিনিয়ার আর্ম। ঠিক আছে, ওরা একটা কোলিনিয়ার আর্ম। এন্ড এর উপরে যেই সাইডটা দেখতে পাচ্ছি, এটাকে বলা হচ্ছে সাইড আর্ম। এখন ই প্লেন টি কোনটা আর এইচ প্লেন টি কোনটা? লেটস সে যখন আমার সিগন্যাল পোর্ট 1 এ দিচ্ছি আমি, এবং আমার সিগন্যালের ই ফিল্ডটা এই প্লেনে আছে, সাইড আর্মের অ্যাক্সিস কোনটা? এই এই, সো আমি যদি এক্স ওয়াই জেড দিয়ে লিখি, লেটস সে এটা এক্স, এইটা ওয়াই, এবং এই ভার্টিক্যালি আপটা হচ্ছে জেড। ই ফিল্ডটা আমার জেড ডিরেকশনে আছে, সাইড আর্মের অ্যাক্সিসও কিন্তু জেড ডিরেকশনে, রাইট? সো যখনই আমার ই ফিল্ড আর সাইড আর্ম এই দুইটা ডিরেকশন প্যারালাল, তখনই এটাকে আমরা ধরে নিব অ্যাজ এন ই প্লেন টি। ওকে, সো যদি এটা ই প্লেন টি হয়ে থাকে, তাহলে এইচ প্লেন টি আরো মানে বোঝা আরো বেশি ইজিয়ার হয়ে যাবে। এইচ প্লেন টিটার মেইন কথাই হবে ই ফিল্ডের সাথে যদি আমার সাইড আর্মের অ্যাক্সিস পারপেন্ডিকুলার থাকে, তাহলে সেটা হচ্ছে এইচ প্লেন টি। সো তাহলে আমার স্ট্রাকচারটা কিরকম দেখতে হয়ে যাবে? এখানে যেটা অ্যাক্সিস আছে, যেটা প্যারালাল, সেটা না রেখে অবশ্যই আমাকে পারপেন্ডিকুলার ওয়েতে অ্যাক্সিস ড্র করতে হবে। সো লেটস সে আমার যদি এইটা হয়ে থাকে কোলিনিয়ার আর্ম, আমার সাইড আর্মের অ্যাক্সিসটা এসে যাবে এরকম।
ওকে, ঠিক আছে সবাই? সো ইফ দিস ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড ডিরেকশন, আমার কোলিনিয়ার আর্মের জন্য, কোলিনিয়ার আর্মের সাথে সাইড আর্মের পারপেন্ডিকুলারের জন্য এইটা হয়ে যাবে আমার এইচ প্লেনটি। আমরা কি কথা বুঝতে পারছি? ইয়েস ম্যাম। আচ্ছা, এইবারে যদি আমাদেরকে বলা হয় ই প্লেন টি এর প্রপার্টি দিতে, তাহলে ই প্লেন টি এর প্রপার্টির জন্য আমাদেরকে যেতে হবে, লেটস সে আমরা যেহেতু 3 পোর্ট, সো 3x3 ম্যাট্রিক্স, তারপরে আমার যেটা আসছে যে এই 3 পোর্ট নেটওয়ার্কটা ফার্স্ট কথাটা হচ্ছে যে এইটা একটা রেসিপ্রোকাল হিসেবে আমরা চিন্তা করতে পারি। সো যদি আমরা এটাকে রেসিপ্রোকাল হিসেবে চিন্তা করি, ইন দ্যাট কেস S12 আর S21, S13 আর S31 এগুলা সব আমার 0 হয়ে যাবে, রাইট? ঠিক বললাম আমি? আমি কি ঠিক বললাম? পূজা ক্লাসে আছি? জি ম্যাম। আমি কি ঠিক বললাম যে কথাটা বললাম? না ম্যাম। রেসিপ্রোকাল ম্যাম, মানে দুটো তো সমান হবে, S21 আর S12। রাইট, মানে আমি আমি মানে বুঝতে পারছি না তো তোমাদেরকে, যে তোমরা জেগে আছো না ঘুমিয়ে আছো। এমনিতেই আমার ক্লাসের মধ্যে এত আমার ইন্টারাপশন, তার মধ্যে আবার তোমরা যদি একটু আমার সাথে কমিউনিকেট না করো, তাহলে তো আমি একদমই বুঝতে পারছি না। সো তার মানে আমি জাস্ট বলবো যেটা, যে এরা ইকুয়াল হবে, দ্যাট ইজ S12 ইকুয়াল টু S21, S13 ইকুয়াল টু S31, S23 ইকুয়াল টু S32। যদি তাই হয়ে থাকে, তাহলে আমি চলে আসি এখানে S11, S22, S33, লেটস সে এগুলোকে সব আমি একটা জিনিসই লিখছি। আচ্ছা, এইবারে আমি তোমাদেরকে বললাম এই অবস্থায় আমাকে একটু প্রুফ করে দেখাও যে আমাদের ই প্লেনটি কি লসলেস নাকি লসলেস না। তোমরা করো 5 মিনিট টাইম, আমি তারপরে তোমাদের কাছ থেকেই আমি তুলবো, আমি যাকে জিজ্ঞেস করবো সে আমাকে দেখাবে লসলেস নাকি লসলেস না।
এসছে নাকি আমাদের কোনো ইকুয়েশন? ম্যাম ইকুয়েশন আসছে ওই ধরে মানে জিরো ধরে ধরে এখন পুশ করতে পারিনি। জিরো কেন ধরতে যাবা? কোথায় জিরো? ও আচ্ছা, ওই মানে প্রুফের কম্পোনেন্ট। জন্য। আচ্ছা হ্যাঁ ঠিক জি আছে, জি। করো। আর 2 মিনিট দিলাম, তারপরে আমি শুরু করব তোমাদের কাছ থেকে। ওকে, শুরু করব। বলো দেখি কে বলবা? মালিশা ইসলাম। ম্যাম ইকুয়েশন গুলো বলবো। হুম হুম হুম। আচ্ছা, একটা হচ্ছে ফার্স্ট একটা আমি লেখা শুরু করবো তো, 1 মিনিট। হ্যাঁ, তাহলে তুমি কি করেছো? প্রথমে এইটার কনজুগেটের সাথে এটার সাথে এটার কনজুগেটের ট্রান্সপোজ ট্রান্সপোজ করে, হ্যাঁ। আমি একটু এই ম্যাট্রিক্সটা লিখে নেই। সো এখানে কি লিখবো প্রথমে? S11 S11 ম্যাম কনজুগেট দিয়ে লিখলে ওই উপরে একটা অ্যাস্টেরিক সাইন দিয়েছে, এটা S12 S22 S23 S1 S23 তারপর S13 S23 S33। আচ্ছা, এবার চলো আমরা ইকুয়েশনে চলে যাই। তো এটা কি ক্রাইটেরিয়া? হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট ইকুয়েশন কি? তো ডায়াগোনাল কম্পোনেন্টের জন্য যেটা হচ্ছে যে ফার্স্টের ইকুয়েশনটা মডুলাস অফ S11 স্কয়ার প্লাস S12 স্কয়ার প্লাস S13 স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তারপরে সেকেন্ড হচ্ছে S12 স্কয়ার প্লাস S22 স্কয়ার প্লাস S23 স্কয়ার 1। লাস্ট হচ্ছে আমাদের S13 স্কয়ার প্লাস S23 স্কয়ার প্লাস S33 স্কয়ার ইজ ইকুয়াল টু 1। হ্যাঁ, ওকে। আচ্ছা, তারপরে আর কোন কিছু? তারপর হচ্ছে ম্যাম ওই যে
সাইড ওয়াইজ হ্যাঁ, সাইড ওয়াইজ এর যে ইকুয়েশন গুলো ওগুলো তো আমাদের জিরো আসবে, তো ওগুলো হচ্ছে S11 যদি হ্যাঁ ফার্স্ট এরটার কেসে বলি, আমার S11 asterisk S12 হুম প্লাস S12 asterisk S22 S12 asterisk আরেকটা কি বললে? S22 ম্যাম। S22 হ্যাঁ, আচ্ছা তারপর হচ্ছে আমাদের এটা equal to S1 zero? হ্যাঁ এটা ম্যাম, equal to আরেকটা zero। এলিমেন্ট আছে এমনিতে, ওটা বলিনি। বলো সেটা। S13 asterisk S23 is equal to 0. আচ্ছা দেন দেন হচ্ছে S11 asterisk S13 হুম প্লাস S12 asterisk S23 প্লাস প্লাস S13 asterisk S33 is equal to 0. আচ্ছা আর কোনো? ম্যাম হ্যাঁ, আরো 4টা ইকুয়েশন মানে Right. লিখেছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সেটাতে যাওয়ার আগে আমরা একটু খেয়াল করে দেখি যে কোনো একটাতে, ধরো আমরা যদি কন্ডিশনটা মানে কনসিডার করতাম যে এটা ম্যাচড, মানে ধরো S11 S22 এবং S33 এগুলোকে যদি আমরা জিরো ধরতাম, ইফ খেয়াল করে দেখবো আমরা এই জিনিসটাকে জিরো ধরে আমাদের এইখানকার কন্ডিশনটা ফলস এসে যায়। করেছি নাকি আমরা এরকম কেউ? সো লেটস সে S11 টা আমার জিরো, ওকে, তাহলে আমার এইটুকু থাকে, তাই তো? S12 স্কয়ার প্লাস S13 স্কয়ার ইকুয়াল টু 1, রাইট? আবার জি ম্যাম। এখানেও S22 স্কয়ারটা যদি আমি জিরো হয় তাহলে আমার S12 স্কয়ার প্লাস S23 স্কয়ার ইকুয়াল টু 1, এবং এদেরকে যদি আমি সাবট্রাক্ট করি, লেটস সে আমার চলে আসে S13 ইকুয়াল টু S23। কথা কি বোঝা যাচ্ছে? এখন খেয়াল করে দেখো, এইখানে যদি আমরা এটা বসাই S13 স্কয়ার প্লাস S23 স্কয়ার, এটাও যদি আমি জিরো বসাই তাহলে কিন্তু আমার S13 স্কয়ার 2S13 স্কয়ার ইকুয়াল টু 1 এরকম একটা অদ্ভুত জিনিস চলে আসবে, তাই না? এবং এই ভ্যালুটা এরকম একটা হাফ যদি তুমি যে কোনো জায়গায় বসাও যেখানে তোমার জিরো সহ আছে, লেটস সে তোমার এখানেই যদি তুমি বসাও যেখানে S11 টাও জিরো S22 টাও জিরো, তার মানে এই দুইটাই থাকবে না, আমার শুধুমাত্র এইটা থাকবে, S13 আর 23 ইকুয়াল টু 0 হতে হবে। আবার আরেকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি S13 আর 23 S13 ভ্যালু হাফ, এই জিনিসটা কিন্তু মিলছে না। কথা কি বোঝাতে পারলাম আমি? জি ম্যাম। একজন জি ম্যাম করে খালি। ডাজ ইট মেক সেন্স? যে আমি যদি জি ম্যাম। আচ্ছা সো এই রাইট, সো যে কোনো কেস দিয়ে আমি দেখিয়ে দিতে পারি তার মানে আমার এই টিটা কখনোই ম্যাচড না, বাট যদি আমি এটাকে ম্যাচ না ধরে আগাই তাহলে আমি এটাকে লসলেসটা কিন্তু প্রুফ করে ফেলতে পারবো, রাইট? এবং এখান থেকে আমার আরেকটা কথা যেটা চলে আসে সেটা হচ্ছে যদি আমরা এই কোলিনিয়ার টার্মের এই স্ট্রাকচার ওয়াইজ চলে যাই এবং আমরা দেখতে পাচ্ছি এই স্ট্রাকচারটা এই কোলিনিয়ার টার্মের রেসপেক্টে অ্যাবসলিউটলি সিমেট্রিক্যাল। আমি যদি এই সাইড আর্ম দিয়ে যদি আমি জিনিসটাকে সাইড আর্মের অ্যাক্সিস দিয়ে যদি আমি এটাকে ভাগ করি, আমি দেখবো আমার দুইটা পার্ট অ্যাবসলিউটলি সিমেট্রিক্যাল, রাইট? সেখান থেকে আমি দুইটা কন্ডিশন নিয়ে আসতে পারবো। একটা হচ্ছে এস, এটা যেহেতু রেসিপ্রোকাল, S1 এ সিগন্যাল দিলে 2 তে 3 তে যাবে, 2 তে সিগন্যাল দিলেও, এবং রেসিপ্রোকাল ফর মানে S1 এ সিগন্যাল দিলে 2 তে এবং 3 তে যাবে, S2 তে সিগন্যাল দিলে S3 তে এবং S1 এ যাবে। সো যদি তাই হয়ে থাকে আমি এভাবে বলতে পারি S11 আর S22 এই দুইটা ইকুয়াল। কেন ইকুয়াল? জাস্ট বিকজ আমার কোলিনিয়ার আর্মটা সাইড আর্মের সাপেক্ষে অ্যাবসলিউটলি সিমেট্রিক্যাল বলে। এবং একইভাবে এখান থেকে আমরা আরেকটা জিনিস বলতে পারি যে S1 থেকে যতটুকু 3 তে যাবে, দ্যাট ইজ S13 বা S31 যেভাবেই বলি না কেন, এবং S2 থেকে যতটুকু 3 তে যাবে, দ্যাট ইজ ধরো 1 3 যদি বলেন, হ্যাঁ 2 3,
এরা দুইজনও কিন্তু ইকুয়াল থাকবে, জাস্ট বিকজ ওরা এই সাইড আর্মের রেসপেক্টে দুইটা কোলিনিয়ার টার্ম তোমার ওই বলে কি বলে দুইটা কোলিনিয়ার টার্ম সিমেট্রিক বলে, আর কোনো কারণ নেই। সো এখন আমরা যদি এই জিনিসটাকে সাজিয়ে লিখতে চাই এই ইকুয়েশনের মধ্যে, আমরা বলতে পারি S11 S22 ইকুয়াল, সো এখানে S11 চলে আসবে, দেন S12 S12 S13 S13 গেল। এখানে একটা ব্যাপার আছে, এই যে আমরা বললাম S23 আর এই যে এইখানে আমরা S23 আর S13 কে ইকুয়াল ধরে নিচ্ছি, এইখানে আরেকটা পার্ট হচ্ছে যে দিক থেকে আমার S1 এ ইনপুট দিলে S3 তে আউটপুট যায়, এবং একই সাথে কিন্তু আমি S2 তেও ইনপুট দিতে পারি, বাট S1 এর মানে পোর্ট 1 এর ইনপুটের ডিরেকশন আর পোর্ট 2 এর ইনপুটের ডিরেকশন কিন্তু একজন আরেকজনের অপোজিট। সো আমরা যে জিনিসটা এখানে কনসিডার করব সেটা হচ্ছে যে আমার S13 এবং S23 অবশ্যই ইকুয়াল, বাট যেহেতু পাওয়ার ডিরেকশনের ডিরেকশনটা অপোজিট, সো এখানে চলে আসবে একটা মাইনাস সাইন। সো এই কনসিডারেশন যদি আমরা রাখি, সেই কেসে আমরা এই S23 গুলাকে যদি আমরা S13 সমান ধরে ফেলি, we have to consider this minus sign. কথা কি আমি মেক সেন্স করতে পেরেছি? পড়াতে কি পারলাম? বোঝাতে পেরেছি? তো আমার যখনই এই T এর কথা আমি বলবো, T is never matched, T is lossless, but due to the presence of this side arm making a symmetry between the collinear arms, আমি এই ক্রাইটেরিয়াটা নিয়ে আসতে পারি। এই দুইটা ক্রাইটেরিয়া আমি অ্যাড করতে পারি স্ক্যাটারিং প্যারামিটারের মধ্যে, ঠিক আছে? এবং এটা যদি আমার স্ক্যাটারিং প্যারামিটারের জন্য এই ক্রাইটেরিয়া হয়ে থাকে, তাহলে আমরা যদি ওয়ের ক্ষেত্রে বলি, এইচ প্লেনের ক্ষেত্রে বলি, এইচ প্লেনের ক্ষেত্রেও আমরা এইরকম ভাবে ক্রাইটেরিয়া দিয়ে এস ম্যাট্রিক্স ডিরাইভ করতে পারবো। ওকে, পারবো কি পারবো না, কি অবস্থা হয় সেইটা আমরা নেক্সট ক্লাসে দেখবো ইনশাআল্লাহ। ওকে, কারো আর কোনো কোয়েশ্চেন আছে? ম্যাম এটা কোন বই থেকে পড়বো? লিয়াও টি লিয়াও। জি ম্যাম। এক মিনিট, আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। ম্যাম আমরা শুরুতেই হচ্ছে গিয়ে ডিরেকশনাল কাপলারটা মানে 2 হোল ওয়েভ গাইড দিয়ে মানে কেন করলাম এটা ঠিক আগের ক্লাসেও তো আমরা একটা ডিরেকশনাল কাপলার দেখেছিলাম, ওখানে তো এরকম ওয়েভ গাইড মানে ওখানে তাইলে ছিল? ওখানে আমরা স্ট্রাকচারটা দেখিনি বাবা, তখন আমরা আচ্ছা। জাস্ট ডিরেকশনাল কাপলার 4 পোর্টের ডিরেকশনাল কাপলার দিয়ে বোঝানো শুরু করেছিলাম, এবং তখনই আমাদের ওই যে আইসোলেশন ডিরেক্টিভিটির ফিজিক্যাল সিগনিফিকেন্স নিয়ে একটা কোয়েশ্চেন চলে এসেছিল। সেই জন্য আজকে আমি স্ট্রাকচার থেকেই শুরু করলাম যে কেন আমার এই 2 হোল ডিরেকশনাল কাপলারটা কিভাবে ও মানে আইসোলেশনটাকে কি বানাচ্ছে আর ডিরেক্টিভিটিতে কি বানাচ্ছে, ওই জন্য আমি ডিজাইনটা দিয়ে আজকে শুরু করলাম। আগের দিন আমি স্ট্রেট অ্যাওয়ে এস ম্যাট্রিক্সে চলে গেছিলাম। আচ্ছা ম্যাম। আচ্ছা, এবার একটু দাঁড়াও, আমি আজকে 19 জন প্রেজেন্ট, ক্লাসে নাই কে? অ্যাটেন্ডেন্স শিট না করতে। কালকে আমাদের 3টা থেকে ক্লাস। ম্যাম আমাদের ল্যাব কি ম্যাম নেক্সট উইক থেকে হবে নাকি এই উইকে?
নেক্সট উইক থেকে তোমাদের ল্যাব হবে ইনশাআল্লাহ। না নেক্সট উইক থেকে হবে কিনা জানি না, তোমাদের ফিজিক্যাল ক্লাস না শুরু হলে নেক্সট উইক থেকে হবে না। মানে আমি তোমাদেরকে ওই যে ম্যাটল্যাবের ল্যাব গুলা দিয়ে দিতে থাকবো। জি ম্যাম ওগুলাই। হুম, হুম। আচ্ছা নাজমুস সাকিব আছি নাই? আছে ম্যাম আছি। আদ্রিতা আনোয়ার, অভিজিৎ ম্যাম দে, আছি। অভিজিৎ দে, আছি ম্যাম। ফয়জুল রাকিব, মালিশা Yes, ma'am. Present, please. মার্জিয়া সুলতানা, Present, please. মামুন শেখ, আমিনুল হক Yes, ma'am. চৌধুরী, Present, ma'am. মোর্শেদ আলম, ইয়েস ম্যাম। শাফকাত হোসেন, জারিফ হোসেন, প্রেজেন্ট ম্যাম। পূজা রায়, প্রেজেন্ট ম্যাম। প্রমিত বসাক, রাকিবুল হাসান শাওন, Yes, ma'am. সাইফুজ্জামান, ইয়েস ম্যাম। বিধান বারই, দোহাউদ্দিন, তানজির আলী, Present, ma'am. তমশ্রী দাস। Yes, ma'am. ওকে, থ্যাংক ইউ। তাহলে আজকে এখানে Ma'am, শেষ আমার তো করছি। ডাকেন নাই। কে তুমি? সাহামাত মুস্তাফি। তাই নাকি? শামাত রাকিব হাসান শাওনের পরে শামাত মুস্তাফি ডাকি নাই? আচ্ছা না ম্যাম। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। শেষ করলাম আজকে।